সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, সেবার নামে চলছে প্রতারণা, রাজনীতির নামে অপরাজনীতি আর সংস্কৃতির নামে অপসংস্কৃতি। কিছু মুখোশধারী দুর্বৃত্তের হাতে জিম্মি আমাদের গোটা সমাজ ব্যবস্থা, আমাদের সভ্যতা। এই সমস্ত মুখোশধারী দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করে আপনারই সামনে তুলে ধরবে অপরাধের খোঁজ। করার পর আমার সাথে একটু অসভ্যতা করছে, আমার খুব খারাপ লাগছে। এই জায়গায় আপনার চোর বাদ দিলে আর ভালো লোক খায় না। সরাসরি সব ডাক্তার জড়িত, ওয়ার্ড বয়রা জড়িত। দর্শক, সেবা শব্দটি এখন শুধুমাত্র পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ। ডাক্তার, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারগুলো এখন ব্যবসার কেন্দ্রবিন্দু। আর সরকারি হাসপাতালগুলো তো আরও এক ধাপ এগিয়ে, যেখানে সেবা নয়, চলে শুধুই ব্যবসা। আর এই ব্যবসার খদ্দের রোগী ও তার আত্মীয় স্বজন। আজকের বিষয়, সেবা নাকি প্রতারণা? উত্তর খুঁজব আজকের অপরাধের খোঁজে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, দুর্নীতির জন্য দেশের আলোচিত ও সমালোচিত মেডিকেল কলেজ হাসপাতাল। পর্দা কেলেঙ্কারি সারা দেশে সমালোচনার ঝড় বইয়ে দেয়। এর আশেপাশে গড়ে উঠেছে ৩০০রও বেশি নিবন্ধিত ও অনিবন্ধিত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, যেখানে গিয়ে রীতিমতো চমক অপেক্ষা করছিল অপরাধের খোঁজ টিমের জন্য। ওয়ার্ড বয়, ডাক্তার থেকে শুরু করে সকলেই করছেন দালালি। আবার প্রশাসন সবকিছু জেনেও মুখে কুলু পেটেছেন। কিন্তু অপরাধের খোঁজ টিম আজ সবকিছুই তুলে ধরবে আপনাদের সামনে। হেলেনা বেগম, এই নামটির সাথে মোটামুটি এই অঞ্চলের সবাই পরিচিত। দালাল হিসেবে ৫ আগস্টের পরে ছাত্র জনতার শুদ্ধি অভিযানেও গ্রেপ্তার হয়েছিলেন। তাকেও পাওয়া গেল হাসপাতালের বহির্বিভাগের সামনেই। অভিযোগ রয়েছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড বয়, ডাক্তার, আনসার প্রত্যেকেই দালালির সঙ্গে জড়িত। অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য প্রথমেই রোগী সেজে দেখাতে চাই ডাক্তার। একটা মেডিকেল কলেজে 2টা আর বাকি 3টা 500 বেড 250 বেড মিলে ব্যাংকে টাকা জমা দিতে হবে। ডাক্তার সাহেব বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা দিলেন। প্রেসক্রিপশন নিয়ে বের হবার সময় ওয়ার্ড বয় নিলেন প্রেসক্রিপশন। রোগীর স্বার্থ রক্ষার জন্য তিনি প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে টেস্টগুলো করার পরামর্শ দিলেন এবং 30% ছাড়ের ব্যবস্থাও করে দিবেন। যদিও অধিকাংশ টেস্ট এই হাসপাতালেই হয়। অতঃপর ডেকে আনলেন অন্য আরেকজন দালালকে। আমরাও দেখতে চাই শেষ পর্যন্ত আমাদের কোথায় নিয়ে যায় এই চক্র। হঠাৎ করে বুকে ব্যথা তো টাকাও নিয়ে আসি না, সমস্যা নেই, কাউন্টারে যায় কথা বলি আপনার। ডাক্তার মিজানুর রহমান, যিনি সরাসরি জড়িত দালালির সঙ্গে। এমন অভিযোগের ভিত্তিতে এবারে তার কাছে যেতে চাই। 10 টাকায় টিকিট কেটে আউটডোরে দেখাতে চাই ডাক্তার মিজানুর রহমানকে। তিনি এখানে রেফার্ড রোগী দেখে থাকেন। দুপুর 12টা বাজলেও তার নির্ধারিত রুমে তাকে পাওয়া গেল না। গতকালকেও দেখাইছিলাম, কেউ হচ্ছে আপনার দেখাবো কালকে, মানে প্রেসক্রিপশনটা ভুলে রাখে আসছে। আজকে আবার নতুন করে টিকিট কেটে নিয়ে আসছে। রুগী আমার কাছেও আছে স্যার, নিয়ে আসবো। তার রুম থেকেই এক দালাল আমাদেরকে নিয়ে গেলেন হাসপাতালের 2য় তলায় তার প্রাইভেট চেম্বারে, যেখানে বেশ কয়েকজন রোগীর ভিড়ও দেখা গেল। এখানে তিনি রোগীর টেস্ট দিচ্ছেন এবং বলে দিচ্ছেন কোত্থেকে টেস্ট করাতে হবে, টেস্ট করে কোথায় দেখাতে হবে। আপনার কি বলছে, আপনি আমার ভিতরে ঢুকছেন কেন? আপনার বসে ওইখানে যাই স্টাফের কাছে কাগজ দেখা করবেন, 3 তলায় এই জায়গায় রেফার করে দেবেন।
এই জায়গায় বসে থেকে ডাক্তার আপনার কাজ করে দেবে? আমাদের সিরিয়ালও এসে গেল। বেশ কিছু টেস্ট লিখলেন এবং বললেন নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টার থেকে করালে 20% ছাড়ে করাতে পারবেন। পরে দালালের অনুরোধে আরও 5% অর্থাৎ মোট 25% ছাড়ের ব্যবস্থা করে দিলেন। সেটা তিনি প্রেসক্রিপশনে উল্লেখও করে দিলেন। বাংলাদেশ ডিজিটাল আছে, বাংলাদেশ ডিজিটাল আছে, ওখানে গিয়ে করানো করে বাংলাদেশ এবারে হাসপাতালে ইনডোরের অবস্থা দেখতে চাই। প্রথম অবস্থায় ইনডোরকে বাজার ভেবে কেউ ভুল করবেন না। হাসপাতালের ভেতরে বিক্রি হচ্ছে খাদ্যদ্রব্য। অপারেশন থিয়েটারের সামনেও দেখা মিলল হকার। অবাধে চলাফেরা করছে কুকুর। পেটের দেখ কোনে যাবেন কর্ম করে এটা বুঝেন না, ভিতরে অনেকেই আছে বুঝেন। হাসপাতালের সমস্ত যন্ত্রপাতি থাকার পরও দেখা গেল প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারের লোক এসে হাসপাতালের ভিতরে করছেন ইসিজি। আমরাও তার পরিচয় জানতে চাই। আমরা বাইরে থেকে আসি ইসিজি করি। এখানে আমাদের বড় প্রতিষ্ঠান দুইটা, একটা নূর, একটা আলজারা। আমি আলজারা, মানে 8 দিন ছিল। হ্যাঁ, যেটা 8 দিন ছিল। আপনি যে বলুন তাহলে এটা আপনি ডিসকাউন্ট করে মোটামুটি 30% ডিসকাউন্ট করে দিত। হাসপাতালে সিঁড়ির পাশ দিয়ে যে সমস্ত রোগী ভর্তি করে রাখা হয়েছে আর চিকিৎসা দেওয়া হচ্ছে, তারা যে কতটা মানবেতর জীবনযাপন করছে কল্পনাই আসে না। দেখার যেন কেউ নেই। ভালো আসে না, আপনারা নুরেতে করবেন। কি বলছে? নুরেতে করতে বলে প্রায় ওইগুলো তো তেমন বোঝা যায় না, তাই তুমি আবার মানে এই টেস্টগুলো বোঝা যায় না, অন্য আবার টেস্ট নতুন করে টেস্ট করতে বলছে। বাহিরে রোগী দেখেন। ডাক্তার রফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, যিনি বিভিন্ন প্যাথোলজি ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে সিল ভাড়া দিয়ে থাকেন। ভাড়ার পরিমাণ 5,000 টাকা প্রতি মাস। কেন দিবেন? এবং সেটা কত জানেন? সেটা লেবার পেমেন্ট না, 5,000 টাকা কেই করে। যেখানে দেওয়ার কথা 50,000 টাকা, ওরা টাকা দেয় না। ওরা যেটা দেয় এটা টাকা না। বেশ কিছু ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট হাসপাতালের রিপোর্টে ওনার সিল ব্যবহার করা হয়। যদিও তিনি সশরীরে যান না কোথাও, ভুল রিপোর্ট হলেও তার কোনো দায় নেই বলে জানান তিনি। যে 2 বছর আগে ছেড়ে দিয়েছি, এখনো ওদেরটা ওরা চালাচ্ছে, কে খোঁজ নেই। অথচ ডায়াগনস্টিক সেন্টার ও প্যাথোলজি ল্যাবগুলোতে তার সিল ব্যবহার করে নিজেদের মতো স্বাক্ষর করা হচ্ছে। তিনি নিজেও প্রতি মাসে টাকা নিচ্ছেন, তাহলে তার দায় নেই কেন জানতে চাই। আসতে দেরি হচ্ছে, ওরা তখন নিজে কিছু অপকর্ম করে ইনিশিয়াল দিয়ে ছেড়ে দেয়। ঠিক আছে, তাহলে স্যার এইটার দায়ভার তো আর আপনি নেবেন না। দর্শক, একটা বিষয় পরিষ্কার, এই হাসপাতালের পরিবেশে সুস্থ মানুষেরও অসুস্থ হতে সময় লাগবে না। অথচ হাসপাতালের নিরাপত্তায় রয়েছে আনসার, ডিএসবি এবং হাসপাতাল প্রশাসন। তাহলে তাদের কাজ কি? উত্তর খুঁজব একটা বিজ্ঞাপন বিরতির পর। সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। টিআইবির তথ্য মতে 2009 থেকে 2024 এপ্রিল পর্যন্ত সেবা খাতে জাতীয় পর্যায়ে মোট ঘুষের ন্যূনতম পরিমাণ 1,46,252 কোটি টাকা। এই সময়ে সেবা নিতে গিয়ে দুর্নীতির শিকার হয়েছেন 86% মানুষ। এবারে কথা বলতে চাই ডিস্ট্রিক্ট স্পেশাল ব্রাঞ্চের নাসিরের সঙ্গে। আমি তো একটা প্রশাসনের ডিএসবির লোক, বুঝছেন। এই জায়গায় আপনার চোর বাদ দিলে আর ভালো লোক খায় না। অভিযোগ রয়েছে একটি ডায়াগনস্টিক সেন্টারের শেয়ার রয়েছে ডিএসবি নাসিরের এবং সমস্ত ওয়ার্ড বয় দালাল এদের কাছ থেকে মাসোহারা নিয়ে থাকেন তিনি। তার সুপারিশে বেশ কিছু আউটসোর্সিং লোক নিয়োগ দেওয়া হয়। একাধারে 8 থেকে 9 বছর রয়েছেন এই হাসপাতালেরই দায়িত্বে। এই এলাকার ভিতরে কোনো জায়গায় কোনো শেয়ার যদি থাকে আমার মৃত্যু বাপের কসম, আমি তার মাংস খাই চাবাই। যেহেতু তিনি হাসপাতালের আইন শৃঙ্খলা পরিস্থিতির দায়িত্বে রয়েছেন, তিনি কতদূর জানেন এই অরাজকতা সম্পর্কে সেটাও জানতে চাই। এইখান থেকে শুরু করে যা আছে দেখবেন প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে দালালের আর অভাব নেই। এখানে মিজানুর রহমান স্যার আছে, জান, ওনার হলো বাংলাদেশ ক্লিনিক। ওনার রুমের ভিতর পাশে ওনার নিজস্ব দালাল। মানে তিনি সবই জানেন। দালাল, ওয়ার্ড বয়, ডাক্তার, চাঁদাবাজ সবাইকে তিনি ভালো করে চেনেন এবং জানেন। তারপরও তিনি মুখে কুলু পেটেছেন। তাহলে ডিস্ট্রিক্ট স্পেশাল ব্রাঞ্চের কাজ কি? এটা কি অপকর্মের মধ্যে পড়ে না? আপনি যেটা বললেন, তাহলে আপনি এটা স্টেপ নিচ্ছেন না কেন? এটা হলো পুলিশের কাজ, বুঝছেন। এদের পিছনে লাগতে যাইয়া
মনে করেন আমি আরও উল্টো আরও বিপদে পড়ি। তার বিরুদ্ধে আনা অভিযোগ তিনি অস্বীকার করলেন এবং সবকিছু জেনেও ব্যবস্থা নিতে নিজের অপারগতা ও সীমাবদ্ধতা প্রকাশ করেন। আপনি এই যে আউটসোর্সিং রেগুলারে কেন বার করেন না? আমি তো বাইর করতে পারি না। মানে আপনি কি রিপোর্ট করছেন এ পর্যন্ত আউটসোর্সিং এর কারো বিরুদ্ধে? এই যে খালি কারো বিরুদ্ধে না, আমি সবার বিরুদ্ধে। তার মুখোশ খুলতে মোটেও দেরি হলো না। সাবেক কাউন্সিলর জানালেন তার ইতিহাস। গত কয়েকদিন আগে এই যে আউটসোর্সিং এর যে লোকজনগুলা এদিক সেদিক করেছে, লোকজনগুলা এই ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে বা কিছু লোক বাদ দিয়েছে, এর সাথে সরাসরি নাসিক ডিএসবি জড়িত। আমি নিজেই ছিলাম, আমি নিজেই সালিশ করে দিয়েছি। এদিকে 5ই আগস্ট 2024 পরবর্তী পর্যায়ে শুদ্ধি অভিযানে অংশ নেয়া এক ছাত্র নেতা জানালেন প্রতিবন্ধকতা এবং এ থেকে বেরিয়ে আসার উপায়। মেডিকেলের ট্রলি থেকে শুরু করে, চিকিৎসা থেকে শুরু করে, দালাল থেকে শুরু করে এরকম একটি বড় ধরনের সিন্ডিকেট রয়েছে। এরকম কি কিছু কিছু ডাক্তারও জড়িত রয়েছে। একটি শহরকে সুন্দর রাখতে হলে, চিকিৎসা ব্যবস্থাকে সুন্দর রাখতে হলে পেশাগত দায়িত্বের বাইরে গিয়েও বিভিন্ন জিনিসে এগিয়ে আসতে হবে। তাতেই মনে করি যে এই স্বাস্থ্য ব্যবস্থা ভালো হবে। প্রাইভেট হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোর সঠিক তদারকি এবং নিয়মিত মনিটরিং প্রয়োজন বলে মনে করেন নূর হাসপাতালের পরিচালক। বিশেষ করে এখানে সঠিক মেশিনারি নাই, এখানে কোনো সঠিক প্যাথোলজিস্ট নাই, ডাক্তারদেরও সঠিক সহযোগিতা না থাকার কারণে মানুষ সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তো এই জন্য আমি প্রশাসন তথা সিভিল সার্জন অফিসকে একটু অনুরোধ করব তারা যেন এই স্বাস্থ্যসেবার ব্যাপারে সচেতন হন। এদিকে লোকবল সংকটের কারণে নিয়মিত মনিটরিং করা সম্ভব হচ্ছে না বলে জানান সিভিল সার্জন ফরিদপুর। দালালের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান আমরা এর আগে নিয়েছি। ফিল্ড লেভেলে আমাদের কাজ আছে, তারপরে আর অতিরিক্ত এডিশনালও কিছু দায়িত্ব আমার আছে। ঠিক আছে, সব কিছু দেখে আমরা মনে করেন যে হয়তো বা আরও ফ্রিকুয়েন্টলি ভিজিট করা উচিত, কিন্তু সেটা আমরা পেরে উঠি না। ঠিক আছে, তারপরে জনবলেরও কিছু আমাদের সংকট আছে। অজুহাত সবসময় প্রস্তুত থাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের। এখানেও গদবাধা সেই একই কথা, অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করবেন। এটা হচ্ছে মিজান সাহেবের রুম, উনি 20% 25% লেসও করে দিচ্ছে। ডাক্তাররা নিজেরা যেখানে দাঁড়ান, ডাক্তারদের সেই ব্যাপারে আপনি একটু আমাকে এটা, যেহেতু আমি কোনো ডাক্তারের বিরুদ্ধে আমি প্রমাণ ছাড়া আমি এটা মন্তব্য করতে পারবো না। পদ্মা কন্যা খ্যাত রাজবাড়ী জেলা স্বাস্থ্যসেবা বিষয়ে বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে রাজবাড়ী সদর হাসপাতাল। একাধিক অভিযোগের ভিত্তিতে অপরাধের খোঁজ টিম হাজির হয় সদর হাসপাতালে। ঢুকেই প্রথম দেখাতেই বোঝার উপায় নেই এটি হাসপাতাল না চেম্বার। আয়া করছেন ড্রেসিং, ওয়ার্ড বয় দিচ্ছেন অ্যানেস্থেশিয়া, আবার করছেন সেলাই। অপর আরেকজন ওয়ার্ড বয় করছেন ভাঙা হাতের চিকিৎসা, করছেন ব্যান্ডেজ। ডিউটিরত নার্স বসে আছেন চুপচাপ, যেন তিনি চোখে দেখেন না কিছুই, শোনেন না কানে। ভাই কি পোস্টে আছেন? ওয়ার্ড বয়। সরকারি এই হাসপাতালের ভেতরে সেবা নিতে আসা রোগীর আত্মীয় স্বজনের কাছে টাকার বিষয়ে দরদাম করতেও দেখা গেল। জরুরি বিভাগে ডাক্তার সাহেব ইন্টার্ন স্টুডেন্টদের নিয়ে ক্লাস নিচ্ছেন, অপরদিকে রোগী এবং রোগীর স্বজনদের আহাজারি চলছে। চিকিৎসা দিচ্ছেন ওয়ার্ড বয় আয়া। প্রশ্ন করলে দিলেন দায় সারা জবাব। করে ঠিক আছে, করে ঠিক আছে। এ তো গেল জরুরি বিভাগের অবস্থা। এবার একটু ভেতরে ঢোকা যাক। ডাক্তারের সংকট থাকলেও সেবা প্রার্থী রোগীদের ভিড় দেখা গেল। এখানেও বুঝতে একটু ভুল হলো, কে যে রোগী আর কে যে দালাল সেটাও বোঝার উপায় নেই। এমন কোনো ল্যাবে আমার নাম নাই। আপনার নাম কি? আমার নাম নাজমিন। আপনি ওই জায়গাটা জিজ্ঞাসা করেন। এর আগে যে রোগী করে খুঁজাইছে আমি তো দেখাশোনা করি না। কোথাকার রোগী? আমার দেবরের বউ হয়েছে, ওই যে খালা বসে রয়েছে। একটা রোগী নিয়ে গেলে যে টেস্ট হয়, টেস্টের থেকে একটা কমিশন দেন আপনারা? কিছুই দেন না, খালি বেতনই দেন। ভাবি কোন ক্লিনিকে? নিতে আসি, কিন্তু এটা কি এই হাসপাতালের আউটসোর্সিং এ যারা কাজ করেন তাদের বেতন নিয়েও রয়েছে অভিযোগ। কাগজে কলমে বেতন 16,000 টাকা হলেও তারা পাচ্ছেন 13,000 টাকা। আউটসোর্সিং এর বেতন হলো 16,530, কিন্তু হাতে পাওয়া যায় 13,000। আর এই 3,000 টাকা যায় কোন জায়গায়? 3,000 টাকা ওই যে কন্ট্রাক্টররা খায় ফেলায়। হাসপাতালের জনবল সংকট সহ আরো বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরেন বর্তমান তত্ত্বাবধায়ক আব্দুল হান্নান। যে সংখ্যক ডাক্তার থাকার কথা সেই সংখ্যক ডাক্তার নাই। এই কারণে আমাদের চিকিৎসা সেবাটা বর্তমানে একটু ব্যাহত হচ্ছেন। আমাদের মেডিসেপ কনসালটেন্ট নাই, কাবিরিসেপ কনসালটেন্ট নাই, চক্ষু কনসালটেন্ট নেই। আগে চক্ষু কনসালটেন্ট থাকা অবস্থায় যে পরিমাণ অপারেশন কি সাইনিং অপারেশন হইতে, বিশেষ করে চোখে, সেই সংখ্যাটা এখন 0। তাছাড়া আমাদের বর্তমানে যে মেডিকেল অফিসার, মেডিকেল সংখ্যাও খুব
যার কারণে আমাদের আমুদ্র সেবাটা জরুরি সেবাটা একটু বিঘ্নিত হচ্ছে বর্তমান। চিকিৎসা সেবা দেওয়ার জন্য রোগীর সঙ্গে দরদাম করতে দেখেছি আমি এটা তো আসলে হওয়ার কথা না, আপনি যেহেতু বললেন আমি তদন্ত করে যদি কাউকে আমি দোষী পাই আমি নিশ্চয়ই ব্যবস্থা নেব। দর্শক, রোগী অসুস্থ হলে চিকিৎসার জন্য রয়েছে ডাক্তার, হাসপাতাল, কিন্তু যেখানে পুরো সিস্টেমটাই অসুস্থ তার চিকিৎসা করবে কে? যাচ্ছে আরও একটি বিজ্ঞাপন বিরতিতে, সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। ডাক্তার ঔষধ কোম্পানির টাকা খেয়ে করছেন প্রেসক্রিপশন, অন্য ডাক্তারদের বাধ্য করছেন ওই নির্দিষ্ট কোম্পানির ঔষধ লিখতে। রয়েছে নারী রোগীর শ্লীলতাহানির অভিযোগ। হাসপাতালের ভেতরে বসিয়েছেন প্রাইভেট চেম্বার, বাইরের অপারেশনও করা হয় এই হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ সব কিছু জেনেও জানেন না কিছুই, কিন্তু আমরা দেখাবো বিস্তারিত। রাজবাড়ী ডায়াবেটিক সমিতি বারডেম হাসপাতালের সমাজ কল্যাণ বিভাগের অঙ্গ প্রতিষ্ঠান এবং বারডেম থেকেই পরিচালিত। সাধারণ মানুষের সেবায় নিয়োজিত হলেও দুর্নীতির চরম শিখরে নিয়ে গেছেন বর্তমান তত্ত্বাবধায়ক ডাক্তার অপূর্ব রায়। সূচনা লগ্ন থেকেই হাসপাতালের একচ্ছত্র দায়িত্ব ছিল আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী ও তার ভাই কাজী এরাদত আলী, আর তাদেরই ছত্রছায়ায় অপরাধের সাম্রাজ্য তৈরি করেছিলেন ডাক্তার অপূর্ব রায়, যিনি এখনও বহাল তবিয়তে। রাজবাড়ী ডায়াবেটিক হাসপাতালে গিয়ে দ্বিতীয় তলায় দেখা যায় সেখানে প্রাইভেট প্র্যাকটিস করছেন চক্ষু চিকিৎসক। দরজায় টাঙানো ভিজিট 500 টাকা। স্বায়ত্তশাসিত এই প্রতিষ্ঠানে প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ আছে কিনা জানতে চাই। এখানে প্রাইভেট চেম্বার করা যায় কিনা? প্রাইভেট চেম্বার নয়, এটা আমাদের ডাক্তারদের টাকা ভিজিট নিচ্ছে, এটা প্রাইভেট না, আপনি বলেন। তাছাড়াও ডায়াবেটিক হাসপাতালের অপারেশন থিয়েটারও ব্যবহার করা হচ্ছে। ছানি অপারেশন রোগীদের কাছ থেকে নেওয়া হচ্ছে 10,100 টাকা। আমার ডাক্তারকে নিয়ে রাজবাড়ী ডায়াবেটিস হসপিটালে যাই আমি চোখের ছানি অপারেশনের জন্য। ওখান থেকে আমার কাছ থেকে 10,100 টাকা নেয়, কিন্তু কোনো মানি রিসিট দেয়নি ওখান থেকে আমাকে। টোটাল আমার খরচ হয়েছে 17,000 টাকার মতো। ডায়াবেটিক হাসপাতালে যে ছানি অপারেশন হয় ওটার জন্য আসলে কত টাকা করে নেওয়া হয়? 10,000 টাকা। হাসপাতাল কর্তৃপক্ষকে কত দেন আপনারা? এগুলো হচ্ছে ম্যানেজার সাহেব দেন। ম্যানেজার কে ভাই? আইনদিন ভাই আর মাজেদ ভাই। এটা তো মানি রিসিট দেওয়া হয় না ভাই? না না, মানি রিসিট নেয় না তো, মানি রিসিট নেয়ও না দেয়ও না আর কি। বিভিন্ন কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে করছেন প্রেসক্রিপশন, আবার সহকর্মী ডাক্তারদের বাধ্য করছেন নির্দিষ্ট ওই কোম্পানির ওষুধ লিখতে। যদি ভুল করেও কোনো ডাক্তার তার চুক্তিবদ্ধ কোম্পানির বাইরে ওষুধ লিখে ফেলেন, তা তিনি কেটে দিয়ে লেখেন নির্দিষ্ট কোম্পানির ঔষধ। 2024 সালে একটি ঔষধ কোম্পানির সাথে বাৎসরিক চুক্তি করেন ডাক্তার অপূর্ব রায়। চুক্তির মেয়াদ শেষ হলে ওই কোম্পানি আর চুক্তির মেয়াদ বর্ধিত করেনি, ফলে 2025-এ তাদের ঔষধ লেখা বন্ধ করে দেন তিনি। এই কোম্পানির ঔষধের প্রেসক্রিপশন যদি ডাক্তার অপূর্বের 10% শেয়ারের মালিকানাধীন লাস্ট ফার্মায় যেত, তাহলে তা পরিবর্তন করে দেয়া হতো বলে অভিযোগ রয়েছে। যখন আর কি সুযোগ সুবিধা কম হবে তখন লাগবে, এটা ডাক্তারকে নেতা বাস্তবতা যেটা। সুযোগ সুবিধা গত বছর থেকেই বন্ধ হয়ে গেছে। 25 সাল টোটালি ক্লোজ। হ্যাঁ, তার সাথে আমাদের আর কোনো ইয়ে নেই। আপনারা কেমন সুযোগ সুবিধা দিচ্ছেন? 10 করে না? ওই রকমেরই আর কি। সে যাদের ওষুধ লেখে তাদের সাথেই তার কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট ছাড়া কোনো ওষুধ লেখে। পরে আবার তার সাথে কথা বলছিলাম, বলে ইদানিং ঠিক হয়েছে, এখন আর চেঞ্জ হয় না। ওনার নিজস্ব তত্ত্বাবধানে ডায়াবেটিক হাসপাতালে মৃত ব্যক্তির নামে ইনসুলিন বরাদ্দ হয়। মূলত ইনসুলিন বরাদ্দ করে এগুলো তারা বাইরে বিক্রি করে দেন। এই বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান 1-8 এরকম হয়েছে। যদি এখানে চলে আসে থাকে, এটা হয়তো অ্যাক্সিডেন্টাল হতে পারে, তো আমি সিগনেচার করে দিই, কাউন্টার সিগনেচার। এইটাই বলছে স্যার, তাছাড়া আমার কাছে এই সমস্ত। ঢাকা বারডেম হাসপাতালে রাজবাড়ী ডায়াবেটিক হাসপাতালের জন্য বরাদ্দকৃত ইনসুলিনের তালিকা চাইলে সেখানে সময় ক্ষেপণ করে এবং তা জানিয়ে দেয় রাজবাড়ী ডায়াবেটিক হাসপাতাল কর্তৃপক্ষকে। যেহেতু বারডেম থেকে আপনাকে ফোন দিয়ে এটা জানানো হয়েছে, তাই তো? আমাকে বলছেন যে আপনার কাগজপত্রগুলো। আমাকে তো আপনি আমার সাথে শেয়ার করুন। আপনাকে বলেছিল এই হাসপাতালের রেজিস্ট্রার আব্দুল মাজেদের বিরুদ্ধে রোগীর সাথে যৌন নিপীড়নের অভিযোগ আসে অপরাধের খোঁজ টিমের কাছে। আমি সকালে জামাটা উঠায় মেশিন ধরছে, তখন বলতেছে যে আমারই কাজে লাগবে না, তোমার স্বামী এরকম গাঁজা খায়, তোমার স্বামীর বীজ ভালো না, তোমার বাচ্চা কাচ্চা হবে না, তোমার স্বামীর দিয়ে আমাদের দিয়েই হবে।
তুমি 2টা বাজে আসো। সিজি করার পর আমার সাথে একটু অসভ্যতা করছে, আমার খুব খারাপ লাগছে। আমার এই যে একটু ব্যবহার করছে, আমি তো জানি না, এসে ওনারে বলছি যে এটা ইসিজি করতে জামা উঠানো লাগে, তাহলে বলবেন না যে মহিলা মানুষ। তিনি একজন রেজিস্ট্রার হয়েও মহিলা রোগীর ইসিজি করেন এবং তার উপর নোংরা ভাষার প্রয়োগ করেন। ভাই এই কথা বলছিলেন তো না কি যে আপনার হাজবেন্ডের বীজ ভালো না? ও তো আমার ফ্রেন্ডের ওয়াইফ। ইসিজিটা কেন করলেন? ও বলছিল তার হাঁটুর ব্যথা, আপনার ইসিজি কেন দরকার? তারপরে বললো যে তোমার আমি আর একটা কথা বললাম যে আপনার তোমার বডি ফিটনেস লাগবে। সবকিছু জেনেও নীরব ভূমিকা পালন করেন ডাক্তার অপূর্ব রায়। উল্টো তার সমস্ত অপকর্মের সঙ্গে মাজেদকে নিরাপত্তা প্রদানের জন্য সর্বোচ্চ চেষ্টা করেন। এই অবস্থায় বলেন উল্লাস আমরা এখন কি করতে পারি? একটা সাক্ষাৎকার লাগবে, আর কিছু লাগবে না। আচ্ছা তাহলে ওনাদের নিয়ে একটু খাওয়া ব্যবস্থা করেন, আমার কিছু রিপোর্ট আছে আমি ওগুলো দেখি। এই হাসপাতালের সভাপতি ও সেক্রেটারির দায়িত্ব ছিলেন পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী এবং তার ভাই কাজী এরাদত আলী। বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছেন ডাক্তার নাইমা রেজা ও সেক্রেটারির দায়িত্ব পালন করছেন মোহাম্মদ ওয়াজিউল্লাহ মন্টু। তাদের কাছেও একাধিকবার অভিযোগ করেছেন ডাক্তার এবং অন্যান্য স্টাফ, কিন্তু তারাও কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। ডক্টর অপূর্ব রায় ওভারঅল দায়িত্বে আমার সঙ্গে দেখা করেছিল, দুজনে ওরা দেখা করে ও ইন্ডিভিজুয়াল কিছু বলেছিল, এইগুলাকে ভেরিফাই করে আমি পরে মিটিং এ আকারে এনেছিলাম। ওদেরকেও ডেকে ওদের পয়েন্টগুলো ডিসকাস করে ওটা মিটিং এর মিনিটস বের করে ওটা সলভ করে দেওয়া হয়েছে ওইখানে। আমার কাছে না, ঠিক যারা ছিলাম সবার কাছে জানেন, এটা জানানো ঠিক না, জাস্ট কথা প্রসঙ্গে কথা হয়েছে। ডাক্তার অপূর্ব সাহেবের ইয়েটা ধরছে এইসব ব্যাপারে আমার জানা নেই, এগুলো আপনি ডাক্তারবাবুর সাথে কথা বলতে পারেন। এইসব ব্যাপারে আমার এই প্রথম প্রশ্নের উত্তর পাইলাম। ডাক্তার অপূর্ব নিজেই ছিলেন উপজেলা আওয়ামী লীগের পদে, ছিলেন বঙ্গবন্ধু চিকিৎসক পরিষদের সভাপতি। স্বৈরাচার সরকার পতনের পরও এখনো বহাল তবিয়তে ডাক্তার অপূর্ব রায়। পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের একমাত্র ডাক্তার তিনি। ডক্টর অপূর্ব রায় ডায়াবেটিসের ডাক্তার, দীর্ঘদিন ধরে রাজবাড়িতে উনি আছেন, কিন্তু উনি একজন দুর্নীতিপরায়ণ ডাক্তার। উনি রাজবাড়ী জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বালিয়াকান্দি উপজেলার আওয়ামী লীগের সহসভাপতি এবং সাচিবে একটা সংগঠন আছে ডাক্তারদের, তার সভাপতি। ডায়াবেটিক হাসপাতালের যত রোগী আসে তাদের কোনো টেস্টের প্রয়োজন হলে পাঠানো হয় এই পদ্মা ডায়াগনস্টিক সেন্টারে। তার সমস্ত অপকর্মের সহকারী মাজেদকেও পাওয়া যায় এই ডায়াগনস্টিক সেন্টারে। কিছু কিছু রোগীর যেমন ধরেন আমি 5টা টেস্ট দিয়েছি, ডায়াবেটিসে 4টা হয়, একটা টেস্টের জন্য বাইরে পাঠাতে হয়, আমার ওখানে হয় না। এইভাবে কিছু রোগী এখানে পরীক্ষা করা হয়। সমস্ত অভিযোগের বিষয়ে বক্তব্য চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। দর্শক, হাসপাতালগুলোর এমন দশা নতুন নয়। হাসপাতাল কর্তৃপক্ষের একটু সচেতনতাই পারে পুরো সিস্টেমটাকেই বদলে দিতে। সেটা তখনই সম্ভব যখন ডাক্তার রোগীকে খদ্দের নয়, নিজের পরিবারের একজন হয়ে চিকিৎসা সেবা দিবেন। ফরিদপুর এবং রাজবাড়ীর হাসপাতালগুলো চিত্র নিয়ে আবারও হাজির হব। আজ বিদায় নিচ্ছি, তবে বিদায় নেবার আগে আপনার অনুসন্ধানে মনের পর্দা খোলা রাখুন। অন্যায়ের সাথে আপোষ নয়, প্রতিবাদ করুন। খোদা হাফেজ।